এই সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত মায়ের লাশ এক চুল পরিমাণ সরবো না, আমি কয়ে দিলাম। তন্ময়, তুই কি মানুষ নাকি অমানুষ? আমার মা মইরা গেছে, আর তুই তার লাশের সামনে দাঁড়ায় বলতাছস আগে সম্পত্তি ভাগাভাগি তারপরে কবর। আমি আমার মারে কবর দিব, দেখি তুই কেমনে আসছিস। সারাটা জীবন আমারে অনেক ঠকাইছো, আরো ঠকাইতে চাও? হ্যাঁ, ও ভালো ফোন দিয়ে আসছো। মায়ের লাশ কবর দেওয়া হয়ে যাবো, সম্পত্তি আর ভাগাভাগি করা লাগবো না। ভালো বুদ্ধি তোমার। আমিও কয়ে দিতেছি, আমার সম্পত্তি ভাগ না পর্যন্ত মায়ের লাশ কবর দিতে দিব না। তুই একটা কুলাঙ্গার সন্তান, মায়ের লাশের সামনে দাঁড়ায়া তুই সম্পত্তির ভাগ চাস। আমার মার আত্মা মইরাও শান্তি পাইতাছে না। শোনেন, এরকম ইমোশনাল ড্রামা না বন্ধ করেন। এইসব করেই না সারা জীবন আমার সহজ সরল জামাইটারে ঠকাইছেন। কিন্তু আর না, শোনো, তুমি না ওনার কথাবার্তায় গলে যাও না। আসলে কি জানো, ওনারা ফোন দিয়ে আসছে, এই জন্য এরকম নাটক সাজাইছে, বুঝছো? দেখো ভাইজান, তোমার সাথে কোনো ঝামেলা চাইতাছি না। উকিল ডাকো, উকিল ডাইকা সম্পত্তি ভাগ করবা, তারপর মায়ের লাশ কবর দেওয়া হইব। আমার মায়ের লাশের সামনে উকিল ডাইকা সম্পত্তি ভাগ করতে পারবো না। আমি তোর মতো অমানুষ না। ভাইজান খবরদার, আমার জামাইরা অমানুষ বলবেন না। ভুলা যায় না, 3 বেলা যে খান সেটা কিন্তু আমার জামাইয়ের ইনকামের টাকাই খান। বড় ভাইজান, ছোট ভাইজান, তোরা থামবি? এখন কি সম্পত্তি নিয়ে কারাকারি করার সময়? সারা জীবন আমারে সহজ সরল পাইয়া বহুত ঠকাইছস। আমি এই বাড়ির পোলা, আমি এই বাড়ির সম্পত্তি পামু, আমি সম্পত্তি চাইতাছি। ওমা, আমি আমার সম্পত্তি বুঝতে চাইতাছি, তার কারণে তোকে চোখে খারাপ হয়ে গেলাম। তন্ময়, সম্পত্তির ভাগ তোমার কেউ চাইতে না করে নাই ভাই, কিন্তু অহন কি সম্পত্তির ভাগ চাওয়ার সময় কম? তোমার মায়ের লাশটা পড়ে আছে, আর তুমি কিনা সম্পত্তির ভাগাভাগি করতেছো। তোমারে দোষ দিয়ে লাভ নাই, আমরা জানি তোমার এইসব বুদ্ধি কে দে। ভাবি, আপনি কি আমার দিকে আঙ্গুল তুলতেছেন? শুনেন, ভুলে যায়েন না, আপনার জামাই কিন্তু কোনো ইনকাম করে না, আমার জামাইটাই খান। আসলে কি জানো, ওনারা না আমাদের ভালো সহ্যই করতে পারে না। বিশেষ করে তোমার ভাবি তো আমাকে দেখতেই পারে না। ওনারা চাই না আমরা এই বাড়িতে থাকি বা আমরা এই বাড়ির সম্পত্তি পাই, তাই এরকম করে। ওনারা আমাকে মোটেই সহ্য হয় না। তোমাকে সবার কাছে আমি আজ জোর করে কইতাছি, দয়া করে তোমাদের ঝগড়াটা থামাও। তোমাকে ঝগড়া দেখে এলাকার সব মানুষ চলে গেছে, আমার মায়ের লাশটা কেউ ধরতেছে না। তোমরা কেমন পোলা, মায়ের লাশটা কবর দিতে দিতেছো না? আল্লাহ দোয়াই লাগে, তোমরা ঝগড়া থামাও, আমার মায়ের কবর দাও। আমার মায়ের কষ্ট পাইতাছে। চুপ, একদম চুপ। তুই বেশি কথা কইতাছস। বুঝতে পারছি, নিজের ভাগ তো নেওয়া হয়ে গেছে। তোর বিয়াতে যে 10 লাখ টাকা খরচ করছিলাম, কই থেকে আসছে টাকা? হ্যাঁ, আকাশ থেকে পড়ছে? এই বাড়ির সম্পত্তি কিছু অংশ বিক্রি করে এই 10 লাখ টাকা খরচ করছিলাম। তোর ভাগ তো নেওয়া শেষ, কিন্তু আমি কিন্তু আমার ভাগ এখনো পাই নাই। আমি আমার ভাগ নিয়া ছাড়ুম, আমি বইলাম। আমার সম্পত্তি না পাওয়া পর্যন্ত এই লাশ এক চুল লড়বো না। কোনো বাপের বেটার সাধ্য থাকলে লাশটা নিয়ে দেখাক, আমি বইলাম এনে। আরে দেখো, তোমার আম্মারে সহজ সরল পাইয়া তোমার ভাই আর ভাবি অনেক আগে হয়তো সম্পত্তি তাদের নামে লিখে নিছে, এই জন্য এখন এরকম করতেছে, নাটক করতেছে। উকিল যদি ডাকো তাহলে তো ধরা পড়ে যাবে, তাই উকিলও ডাকতেছে না, বুঝছো তুমি? নাদিয়া, তুমি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলতেছো। আমার সহজ সরল ভাইটার মাথা তুমি নষ্ট করছো। বাদ দাও তো, যে পোলা কিনা সম্পত্তির লোভে মায়ের লাশটা পর্যন্ত কবর দিতে চায় না, সেই পোলার বিচার আল্লাহই করবো। চলো এখান থেকে। উকিল আসলে তুমি কিন্তু তোমার ভাগটা বুঝিনি। বোন হিসেবে কিন্তু তোমার ভাগও আছে এই বাড়িতে। আমি এই বাড়ির জামাই, আমি কিন্তু এগুলি কইতে পারতাম না, তুমি কই। বিয়ের সময় এত কিছু দিল আমার মা, তারপরে তোমার বাড়ির প্রতি লোভ। আরে তোমার ভাগ তুমি বুঝা নিবা, তুমি কি আমার জন্য কইতেছি নাকি? আমি পাওয়া মানে তো তুমি পাওয়া, আইরে মানুষের লোভ। ভাইজান, তাহলে কি উকিলকে আসতে বলবো? আমি খাবো, আমাকে খাবার দিন। আজকে তো রান্না করা হয় নাই মা এখনো। আমি সেই সকালে কটা পান্তা ভাত খাইছি। রান্না হয়নি মানে? রান্না যদি না হয় আমি কি খাবো? বড় ভাবি কোথায়? বড় বৌমা তো একটু বাপের বাড়িতে গেছে, ফিরতে ফিরতে বিকাল হয়ে যাবে। তাহলে এখন আমি কি খাবো? আমার ক্ষুধা লাগছে। বৌমা,
আজকে তুমি একটু রান্না করে খায়া নাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন আমার সম্পর্কে? আমার বাবার বাড়িতে আমাকে পানি এগিয়ে দেওয়া লোক ছিল, আর আপনি বলছেন আমি রান্না করে খাবো। এই, আপনার লজ্জা হয় না আমাকে এই কথা বলতে? আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই বস্তিতে থাকতে হচ্ছে, বুঝতে পারছেন? শোনেন, আমাকে আপনি রান্না করে দিবেন, আমি এখন খাবো। আরে আমার তো আগুনের কাছে যাওয়া মানা, ডাক্তার তো নিষেধ করে দিছে। এই, আপনার কি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই? আমার টাকায় খেয়ে বেঁচে আছেন আর আমাকে কথা শোনাচ্ছেন। এতটাও কৃতজ্ঞ আপনি? আমাকে রান্না করে খাওয়ালে কি আপনার জাত চলে যাবে? ও মা, মুখ সামলে কথা বললো, আমি আমার পোলারটা খাই। আপনার যে ছেলে চাকরিটা করে না, সেই চাকরিটা কিন্তু আমার বাবাই নিয়ে দিয়েছিল। এত বড় পোস্টে না আপনার ছেলে চাকরি নিতে পারতো না, আর আপনারাও না নিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না। নেহাত আমার বাবা এতগুলো ঘুষ দিয়েছিল বলেই এত বড় পোস্টে চাকরিটা হয়েছে, আর সেই টাকায় বসে বসে আপনারা খাচ্ছেন। তাই ভেবে দেখেন টাকাটা কার। এনিওয়ে, এত কথা না বাড়াই, আমাকে রান্না করে দিবেন জাস্ট 1 ঘন্টার মধ্যে, আমি খাবো, একটুও যেন দেরি না হয়। ও মা, মা কই তুমি? মা এই যে কই গেল? বাজান, আমি এখানে। মা, তুমি রান্নাঘরের মধ্যে কি করতেছো? ডাক্তার তোমার নিষেধ করছে না আগুনের মধ্যে না যাইতে, তাও রান্নাঘরে কি করো? ওই যে ছোট বউর অনেক বেশি খিদা লাগছিল তো, তাই আমার একটু রাঁধতে পাঠাইছিল। কি? নাতিয়া তোমারে রান্না করতে পাঠাইছে? ও জানে না যে ডাক্তার তোমারে নিষেধ করছে আগুনের কাছে না যাইতে? জানার পরেও তোমারে রান্না করে পাঠাইছে? কত বড় সাহস! আজকে ওর একদিন কি আমার একদিন। নাতিয়া, এই নাতিয়া, নাতিয়া! কি হইছে ভাইজান? এরকম অভদ্রের মতো চিল্লাচিল্লি করতেছেন কেন? অভদ্রের মতো চিল্লামো না কেন? তুমি কোন সাহসে আমার মারে রান্না করে পাঠাইছো? তুমি জানো না যে ডাক্তার নিষেধ করছে আমার মারে আগুনের কাছে না যাইতে? জানার পরেও কেন তুমি তার রান্না করে পাঠাইছো? কেন? আগে তো রান্না করেই খেত, তো আজকে রান্না করলে কি এমন হয়ে যাবে? আমার মায়ের যদি কিছু হয়ে যাইতো না দিয়া, আমি কিন্তু তোমার দেখে নিতাম। বাবা, আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? শুনেন, আপনি ভুলে যাবেন না আপনারা কিন্তু সবাই আমার টাকায় বসে বসে খাচ্ছেন। কোনো কাজ তো করেন না, ভাদাইমার মতো সারাদিন ঘুরে ফিরে বেড়ান, আর সময় মতো এসে এসে গিলেন। লজ্জা করে না বড় বড় কথা বলতে? এই যে টাইম মতো খাবারগুলো খান, এগুলো কোথা থেকে আসে একবার ভেবে দেখেছেন? তুমি যদি খালি আমার ছোট ভাইয়ের বউ না হইতা, আমি তোমারে কইসা এক চড় মারতাম। আরে কি শুরু করলি? থাম তো। ও মাই গড, কত বড় সাহস! আপনি আমাকে মারবেন এই কথা বলতেছেন? মা, এখন তো আপনি কোনো কিছু বলবেন না, তাই না? আমি বুঝতে পেরেছি আপনারা সবাই মিলে না প্ল্যানিং করেছেন এই বাড়ি থেকে আমাকে তাড়ানো, কিন্তু আমিও ছাড়বো না। আজকে তন্ময় আসুক, তারপরে এর একটা দরপদাপ হবে। মা, তুমি কি দেখতেছো? আসো ঘরে, আসো ঘরে, আসো আসো। এখানে বসে রইছো? বাবা রে বাবা, জানো আজকে ও বউ, কি হয়েছে? তোমার কি মন খারাপ? দেখো বউ, দেখো, তুমি যদি মন খারাপ করে থাকো আমার কিন্তু খুব কষ্ট লাগে। দেখো, ঢং করলো না। আমার জন্য যদি তোমার কষ্টই লাগতো তাহলে না তুমি আমার সমস্ত কথা শুনতা, আমি কি চাই সেটা বুঝতা, বুঝছো? ঠিক আছে, আমি তোমার কোনো কথা শুনি না। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও? সব কিছু তন্ময়, একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু তোমার বউ, কখনো তোমার খারাপ চাইবো না। এই যে তোমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ আছে না, ওনারা কিন্তু তোমাকে হিংসা করে। এই যে তুমি এত বড় একটা পজিশনে জব করো, ওনারা কিন্তু ভিতর ভিতর নিতে পারে না, জেলাসি করে, যেটা তুমি বুঝো না। কি যাতা বলতেছো? আমার ভাই আমার দিকে হিংসা করবো কেন? না না না, এইটা হইতে পারে না। তুমি না অনেক সহজ সরল, আর এইটার জন্য ওরা তোমাকে স্টেপে স্টেপে ঠকাচ্ছে। তুমি একটা জিনিস দেখো, তোমার বড় ভাই কিন্তু কোনো কিছু করে না, ভাদাই মা, তাই সে টিনের বাড়িতে থাকবে। কিন্তু তোমার তো ক্ষমতা আছে, তাই না? তুমি ভালো জব করো, ভালো ইনকাম করো, একটা বিল্ডিং বাড়ি তুমি করতেই পারো। বিল্ডিং বাড়ি আমি কই করব? কেন? তোমার ভাগের জায়গায় তুমি বিল্ডিং করবে। আমার ভাগের জমি? আমার ভাগের জমি কই? এটা তো সবার জমি। সবারই, কিন্তু তাতে তো তোমারও ভাগ আছে, তাই না? তুমি চাইলে তোমার ভাগের জায়গা নিয়ে ভালো একটা বিল্ডিং করতে পারো। বললামই তো, তোমার ভাই অশিক্ষিত, তাকে মানায় এরকমের একটা নোংরা ঘর, টিনের চাল, এগুলোতে থাকা। কিন্তু তোমার লেভেল দেখো, তুমি তো একটা ভালো পজিশনে আসছো,
তোমার কি মানায় এরকম ঘরে থাকা? আর তাছাড়া তুমি কি চাও তোমার বউ এরকম টিনের ঘরে থেকে মশার কামড় খাক? ঠিক হয়েছে, আমি ছেলে তো একটা বিল্ডিং বানাইতেই পারি। কিন্তু একটা কথা কি জানো, তোমাকে তো তোমার ভাগ দিবে না তন্ময়। কে বলছে দিবে না? তুমি আমার ভাইরে চিনোই না, বোঝায় বলে দিয়ে দিবে। আহারে তন্ময়, তুমি না তোমার বড় ভাইকে আসলেই চিনো না। তুমি থাকবা বিল্ডিং ঘরে আর সে থাকবে টিনের ঘরে, এটা কখনো সে মাইনা নিবে? তার ভিতরে হিংসায় জ্বলে যাবে না? আর তাছাড়া তোমার যে মা, সে কিন্তু তোমাদের দুই ভাইকে দুই চোখে দেখে। তোমার বড় ভাইয়ের দিকে সবসময় তার একটা আলাদা টান। সেও রাজি হবে না তোমাকে জমির ভাগ দিতে। তাগো প্রতি তোমার ভুল ধারণা হয়েছে, বুঝছো? আমার মা আমার ভাই খুব ভালো মানুষ, তাকে একটু বুঝায় বললে তারা দিয়ে দিবে, তুমি কোনো চিন্তা করো না। দেখবো নি দেয় কিনা। আগামীকালকে আমার মায়ের গিয়ে আমি বুঝাই করবো যে আমার ভাগের সম্পত্তি আমার ভাগ করে দাও, এই বাড়িতে আমার বোর জন্য একটা বিল্ডিং বাড়ি তুলবো। ঠিক আছে, দেখা যাইব। আচ্ছা, আমার অনেক খিদা লাগছে, বুঝছো? আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। রে বাবা, কিছু কবি? বলছিলাম কি আম্মা, আমার জায়গাটা যদি আমার লেখা দিতা তাইলে ওই জায়গায় একটা বিল্ডিং করতাম। তোমাকে বৌমা না থাকতে খুব কষ্ট হয়, বুঝছো? তোর জায়গা মানে? বোঝো নাই, মানে এই বাড়িতে আমি যে জায়গাটা পামো, ভাগে যেটা পামো সেটা যদি ভাগ করে দিতা তাইলে আমি একটা বিল্ডিং করতাম। তোর সাহস তো কম না, আমার সামনে তুই বাড়ি ভাগাভাগির কথা উচ্চারণ করতেছস। আমি বাচ্চা থাকতে আর একবার এই বাড়ির ভাগের কথা উচ্চারণ করবি না। আমি মইরা গেলে যা মনে চাই তাই করিস। এটা কেমন কথা কইলাম মা? আমি আমার ভাগেরটা চাইছি, আমি তো অন্য কিছু কই নাই। কইলাম না, যতদিন পর্যন্ত আমি বাচ্চা আছি এই বাড়ি ভাগাভাগির কথা উচ্চারণ করবি না। আর একবার যদি এই বাড়ি ভাগের কথা উচ্চারণ করছস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আমার ভাগের সম্পত্তি চাইছি বলে তোমার রূপ বদলায় গেছে? আমি তো অন্য কারো সম্পত্তি চাই নাই, আমি আমার নিজের সম্পত্তি চাইছি। ভাগের সম্পত্তি মানে? তোর লিগে কষ্ট কইরা নিজের রক্ত পানি কইরা কামলা খাইতে টাকা পাঠায় তোরে পড়ালেখা করাইছি, আর তুই আমার আপন ভাই হইয়া এই বাড়ির সম্পত্তির ভাগ চাইতে আইছস? আমি বুঝে গেছি, তুমি তোমার দুই পোলারে দুই চোখে দেখো, আমার একটু ভালোবাসো না। তোমার বড় পোলা তোমার সামনে আমার অপমান করলো, তুমি কিছুই কইলা না। আমি তোরে কি অপমান করছি? ও, আকাশ থেকে পড়ে গেছো, আমার কি অপমান করছো বুঝতেই পারতাছো না। তুমি আমার লেখাপড়া করেছো, সেই খোটা দিয়ে দিলা সুযোগ পাই। আর আমি যে এতদিন সবাইরে বসায় বসায় খাওয়াইতাছি, আমি একটাবার খোটা দিছি? আমি কারো কিছু কইছি? কই নাই। তুমি অকর্মার ঢেকি কি করছো? নিজের বউরে তো একটা শাড়িও কিনে দিতে পারো নাই, নিজের ছোট ভাই শাড়ি কিনা দেয়, লজ্জা লাগে না? কি কইলি? তোরে আমি আমার কি কি শুরু করলে তন্ময়? যাও, তুমি তোমার ঘরে যাও। কাহিনী সব কিছু ক্লিয়ার আমার কাছে। আমি আমার সম্পত্তি চাইতেছি দেখা তোমরা কি কইতে চাইতাছো সবকিছু আমি বুঝা গেছি। শোনো, আমিও দেখবো আমার ভাগের সম্পত্তি থেকে কে আমারে বঞ্চিত করে। আমি আমার ভাগের সম্পত্তি বুঝাই লবো আইস নাহলে কালকে, কথাটা মনে রাখো তোমরা। আপনি কি পাগল হইছেন? ও না ওই ছোট মানুষ, কি কইতাছে? চলেন আপনি ঘরে চলেন, খাওন দি আসেন। মা, ও মা, মা। ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো জামাই বাবাজি? আলহামদুলিল্লাহ ভালো। আরে রনি, কেমন আছো তুমি? শ্বশুর বাড়ি দেখি শুধু মিষ্টি নিয়ে চলে আসছো। জানো, আমার ভাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন মিষ্টি সাথে অনেক দামি দামি ফল আর অনেক খাবার দাবার নিয়ে যায়। অবশ্যই এসবের জন্য একটা বড় মনের দরকার আছে, তোমাদের তো সেটা নাই, ছোট মনের মানুষ তোমরা। ভাবি, শুনলাম কিছুদিন আগে তোমার ভাই ঘুষ খাওয়ার অপরাধে চাকরি চলে গেছে। ঘুষের টাকায় তো অনেক কিছুই কেনা যায়। রনি তো সৎ থেকে কাজ করে, তাই শুধু মিষ্টির প্যাকেট। আর তাছাড়া এত কিছু এনে কি হবে? খাবে তো কান লাগেনি, তাই না? আচ্ছা, এখানে দাঁড়ায় থাকে এত কথার দরকার আছে? চল ঘরে চল, চল। ছোট একটা মেয়ে, সেও তোমাকে এভাবে অপমান করে যায়। নিজের কুটনামি স্বভাবের জন্য এভাবে অপমানিত হবে। এবার নিজের স্বভাব চরিত্রটাকে একটু বদলা।
এবার কয়েকটা দিন বেশি বেড়া যেও, তাড়াতাড়ি যায় না। হ্যাঁ, কাজের ব্যস্ত না ভাই, তন্ময়, সব সময় হয়ে ওঠে না। তন্ময়, আসবো, সমস্যা নেই। ও তন্ময়, কিসে ডাগাড়ি করতেছো কেন? এই যে দেখ তোর বইনি কি কয়। ভাইয়া, রনির বিদেশ যাওয়ার ব্যাপারে সবকিছু ফাইনাল হয়ে গেছে। শেষ মুহূর্তে এখানে কাজের জন্য 1 লাখ টাকার মতো লাগবে। টাকাটা হলে ও চলে যাবে, ওখানে গিয়ে 1 মাসের মধ্যে ও টাকাটা ফেরত দিয়ে দিবে। আমি রনিকে বলছি তুমি কোনো টেনশন করো না, তন্ময় ভাই আছে তো, মনে করো টাকার ব্যবস্থা হয়ে গেছে। মানে কি টাকা আমি কই পাবো? বুঝলাম না কিছু। যার যখন টাকার প্রয়োজন আমার কথা মনে করতেছে, আমি কি টাকার গাছ লাগাইছি দুল দিমো টাকা পড়ে যাইবো? আজব ব্যাপার তো। এই আমি কি সারা দিনটা 24 ঘন্টা পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি তোকে টাকা দেওয়ার জন্য নাকি? তাহলে কার জন্য ইনকাম করো? মা ভাই বোনদের যদি না খাওয়াইতে পারবি তাহলে ইনকাম করস কার জন্য? নিজের বউয়ের জন্য আর শ্বশুর বাড়ির জন্য। খবরদার ভাইজান, মুখ সামলে কথা কইবা। আমার শ্বশুর আমার বউয়ের নামে একটা বাজে কথা কইবা না। আমার বউ আমার শ্বশুর আমার জন্য যা করছে তোমরা কেউ আমার জন্য তা করতে পারো নাই। আমার উপরে বইবা খাইতেছে, আবার তালারের মতো একটা বড় বড় কথা কইতেছে। এই তোর কি শরম করে না? হ্যাঁ, বাপের বাড়ি এসে টাকা চাইতেছস, বাপের বাড়িতে নাই রয়েছে থাকবো, চলে যাইবো, টাকা চাইতে আইছি। এই তোর বিয়েতে যে আমি কতগুলো টাকা খরচ করছিলাম, তোর কোনো কৃতজ্ঞতা বোধ আছে? ভাইয়া, তুই কিন্তু এবার আমাকে আমার জামাইকে অপমান করতেছিস। ও মা, অপমান হয়ে গেছে না? অপমান করার মতন কাম করলে কি করুম? হ্যাঁ, অপমান করুম না? শ্বশুর বাড়িতে আইসা ভিক্ষা চাইতে পারবো তারে কি? তার তো অপমান করতেই হয়। তোর কত বড় সাহস! হ্যাঁ, আমার সামনে আমার বোন জামাইরে তুই ভিক্ষুক কস? তাই না? হ্যাঁ, মেলা মুরদ আছে তোমার। তোমার তো পেটের ভিতরে অনেক মুরদ ভরা। এত যদি মুরদ থাকে কামাই করে দেওয়া করে টাকা দেখে দিতে পারো কিনা? নিজে তো কিছুই করতে পারো না, মেরুদণ্ড ভাইয়া গেছে গা। বাচ্চা জন্ম দাও না, বাচ্চা জন্ম দিলে বাচ্চার খরচপাতি চালা লাগবো, তাই বইলা শরম করে না তোমার? তন্ময়, মুখ সামলে কথা কও, অনেক বেশি বেশি কইয়া ফেলতেছ। তুমি ভুলে যাও না উনি তোমার বড় ভাই। ওরে, আমি তো ভুলেই গেছিলাম সে আমার বড় ভাই। তুমি যদি না বলতো আমার তো মনেই পড়তো না। বড় ভাই নামের, কোনো কামের না। সে আমার বড় ভাই হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। রনি চলো, এই বাড়িতে আর 1 মুহূর্ত না। আম্মা, বোন রে, আরে এখনই কই যাইতেছস? মাত্র তো আসলি। না মা, আমি চাই না আমার জন্য তোমার সংসারে আগুন লাগে। বোন রে, চলো। বোন, ও বোন, আমার তুই মাফ করে দিস। আমি তোর কুলাঙ্গার বড় ভাই, তোর বিপদে তোর এই বড় ভাই কোনো সাহায্য করতে পারলো, আমার তুই মাফ করে দিস বোন। না ভাইয়া, আমার ভুল হয়েছে তোমাদের বাসায় আসা। আমি ভেবেছিলাম আমার একটা বড় ভাই আছে, আসলে এখানে এসে দেখলাম ভাই আর আমার ভাই নেই, সে বউ আর শাশুড়ি গোলাম হয়ে গেছে। রনি চলো। মন চাইতেছে ফিরে মাথা ফাড়াইলেন, বড় হয়ে গেছে। সামনে তগো লেগে আমার মায়াতে গেল গা। ও, এখন তো সব দোষ আমার, এখন আমি দোষ করে ফেলছি। ঠিক আছে, এই বাড়িতে আমি থাকুম না। এই বাড়িতে যদি আমি না থাকি সব থেকে বেশি খুশি হবো তোমার বড় পোলা আর তোমার বড় পোলার বউ। চলে যাবি মানে? কই যাবি তুই? জাহান্নামের চৌরাস্তায় যাবো, তোমার জানার দরকার নাই। আমি এই বাড়িতে থাকুম না, আর যদি এই বাড়িতে থাকতেই হয় আমার সম্পত্তি আমার ভাগ করে দিবা, আমি কিছু কইরা খামো, শেষ। আমি বাইসা থাকতে এই বাড়ি ভাগাভাগি হইব না। এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? এটা আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, আমিও আমার শেষ সিদ্ধান্ত জানাই দিতেছি। আমিও এই বাড়িতে থাকুম না, এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাবো। চিন্তা নাই, তোমার বাড়ির কোনো জিনিসপত্র আমি হাত দিব না, আমি এমনি চলে যেতেছি। এই নাদিয়া, নাদিয়া, মা ও তো চলে যাইতেছে। মা চল বাইরে। ও ভাই, ভাই বাড়ি ছেড়ে যাইস না রে ভাই। আমি রাগের মাথায় তোর অনেক কিছু উল্টাপাল্টা বইলা ফেলেছি, তুই আমার মাফ করে দে। তাও তুই বাড়ি ছেড়ে যাইস না। আচ্ছা, কিসের কিসের মাপ? হ্যাঁ, একটু আগে যখন আমার গালে থাপ্পড় মারছিলা মনে ছিল না এই ভাইয়ের কামাই খাই? নাটক করতে আইছো? হ্যাঁ, পেটে এখন টান করে দেবো, নাটক করতে আইছো? কোনো নাটক চলবো না, থাকো তোমরা। এই চলো। ও মা, তোর বলা চলে যাইতেছে। মা বাইরে তুই যাইস না।
আমারে যে ডাক্তারের কাছে নিয়ে গেলা, ডাক্তার কি কিছু কইছে? চুপ করে আসো কেন? খারাপ কিছু কইছে? কি করবো কও, আমি আসলেই কুলাঙ্গার একটা ছেলে। আমার মা এত অসুস্থ, সব জানি, তারপরেও মায়ের চিকিৎসা করাইতে পারতেছি না। ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে, না করতে পারলে মায়ের। বাজান ঘরে আসোস? আসেন আম্মা। মা কিছু কইবা? কও। বাজান রে, তোরে কইলে তো তুই রাগ হয়ে যাবি। আমার তো মনটার ভিতরে অস্থির লাগতেছে। আমার পোলাটার আমি কতদিন ধরে দেখি না, 2 মাস হয়ে গেল। আমার তন্ময়ের দেখতে খুব ইচ্ছা করতেছে। তুই একবার আমার তন্ময়ের কাছে নিয়ে যাবি? মা আমি একটা বিষয় বুঝি না, তুমি সারাটা ক্ষণ খালি তন্ময় তন্ময় করো। এই যে 2টা মাস বেড়ে গেছে, একটা বার খোঁজ নিছে, একটা বার তোমার ফোন দিছে, তাও খালি তুমি তন্ময়ের লেগে কান্নাকাটি করো কেন? তোরা বাপ মা হইলে তোরাও বুঝতে পারবি বাপ মায়ের কি কষ্ট। ওলা মাইয়া বাপ মায়ের ছাড়ে থাকতে পারে, কিন্তু বাপ মায় পারে না। তুই একবার আমার ওর কাছে নিয়ে যাবা জান। আম্মা যখন এত করে কইতেছে, একবার নিয়ে যাও না। ঠিক আছে মা, আমি নিয়ে যাবো। আমি কিন্তু তন্ময়ের বাসা চিনি না, অফিস চিনি। আমি তোমার ওর অফিসের গেট পর্যন্ত নিয়ে যাবো, এরপর তোমার প্রিয় ছেলের সাথে যতদিন ইচ্ছা মন বইরা থাইকো। দেখিস তন্ময় যখন আমারে পাইব, তখন আমার আর আইতেই দিব না। তুই তখন তোর ভাইয়ের বাড়িতে গিয়া আমারে আনতে যাবি। কয়দিন পর বাসুম রে বাঁচা, তখন 2 ভাইরে মিল কইরা দিয়া আমি শান্তি মতো মরতে চাই। মরার কথা আমারে কইও না তোমা, এই কথা শুনলে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। এই তিথি চাই রইছো কে? মারে নিয়ে যাও তো, যাই ওষুধ খাওয়াও, খাওয়ান দাওয়ান করাও। কালকে সকালেই প্রথম বাসে তোমার আমি নিয়ে যাবো শহরে। মা এটা হইতেছে তোমার ছেলের অফিস। তুমি অফিসে গিয়া যে কাউরে জিগাইলেই দেখাই দিব তন্ময় কই বসে। তুইও চল আমার লগে, ভাইয়ের উপর আর কতদিন রাগ করে থাকবি? মা কথা বাড়ায় না তো, ফিরতি বাসে আমি গ্রামে চলে যাব। তুমি কয়েকটা দিন তোমার পোলার বাসায় বেড়াও, বেড়ানো শেষ হলে তোমার ছেলের বইলে আমার একটা ফোন দিতে, আমি এসে নিয়ে যাবো না। যাও। বাসা তুই কেমন আছোস? তোরে কতদিন ধরে আমি দেখি না, তোরে দেখার লেগে আমার কেমন ছটফট লাগতেছিল, পরানটা ফাইটটা যাইতেছিল আমার। এই তুমি অফিসের ঠিকানা কই পাইছো? হ্যাঁ অফিসে চলে আসছো, বলা নেই কও নেই। আমি তোরে দেখার লেগে আসছি বাজান, তোরে যে আমি কতদিন ধরে দেখি না, তুই তো সেটা বুঝোস না। আমার মনের ভিতরে যে কি হইতাছে, খুবই অস্থির লাগতেছিল, এর লেগে আইসা পড়ছি বাজান তোরে দেখতে। তোমার কে বলছে দেখতে আসতে? হ্যাঁ কে বলছে তোমারে? তুমি যে আমার অফিসে আসছো, যদি আমার কোনো কলিগ দেখে তাহলে আমার মান সম্মান থাকবে? কি ভাববো মানে? আবার প্রশ্ন। বস ফোন দিছে। বস আসসালামু আলাইকুম। তন্ময় সাহেব, আপনার ডেস্কে একটা ফকিরের মতো দেখতে মহিলা ঢুকেছে। এইভাবে ফকির মিসকিনরা যদি আমাদের অফিসে ঢুকে, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি রইলো? আপনি দ্রুত এর ব্যবস্থা নিন, নয়তো কিন্তু আপনার চাকরি থাকবে না। বস আসলে হয়েছে কি বস, উনি একজন ভিক্ষুক। আমি আসলে রাস্তায় ভিক্ষা দিতে পারি নাই, তো আমার পিছু পিছু চলে আসছে বস। সরি, একটা ফকিরের বাচ্চা বস। সরি বস, এই ভুল আর হবে না। আমি ফকিরের বাচ্চাকে এক্ষুনি বের করে দেওয়ার ব্যবস্থা করছি। তন্ময়, তুই এটা কইতে পারলি?
আমি ফকির বাচ্চা। আরে আমি তোরে পেটে ধরছিলাম, আমি তোর মা। সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় থাকো তোমরা? কোথায় থাকো? এই মহিলা অফিসে ঢুকলো কিভাবে? স্যার উনি বলছিলেন উনি আপনার মা, তাই ঢুকতে দিয়েছি। রাস্তাঘাটে ফকির ঢুকিনি যে এসে বলে মা ঢুকতে দিব তাকে? ফাজিল কোথাকার। নেক্সট টাইম যাতে না দেখি আমি আর। যাও বের করো, বের করো। আমি একটু দেখতেছিলাম। আর কত রাস্তায় রাস্তায় হাঁটবো, কিছুই তো চিনি না। কেমনে বাড়িতে যাবো? দোকানে তো টাকা ছাড়া কিছু দেয় না, আমার কাছে তো কোনো টাকাও নাই। খিদা তো সহ্য করতে পারতেছি না। বাজান, আমার একটা কিছু খাইতে দিবা? টাকা দেন চাচি। টাকা তো নাই বাজান। কি কোন টাকা নাই? টাকা ছাড়া তো খাওয়ান দাওয়ান যাইব না। একটা কিছু দেওয়ান যাব না? না চাচি, ফ্রিতে কিচ্ছু দেওয়ান যাইব না। আপনি যান চাচি। আরে চাচি যান না, টাকা নিয়ে আসেন। যান যান, বিরক্ত করেন না, কাজ করতেছি চাচি। মাগো, কয়টা টাকা দিবেন? খুব খিদা লাগছে, 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। এই দাঁড়ান তো, আপনার কণ্ঠটা কেমন পরিচিত লাগতেছে। মা তুমি, তোমার এই অবস্থা, তুমি রাস্তায় ভিক্ষা করতেছো? তিন্নি, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই নাই, অনেক খিদা লাগছে। রাস্তার মধ্যে ঘুমাইতেছি, মশার যন্ত্রণায় ঘুমাইতেও পারি না। ঘুমের জ্বালায় চোখে কিছু দেখতেছি না মা। খেললে তোরে নিজে কেউ চিনতে পারি নাই। আমার মায়ের রাস্তায় ভিক্ষা করতেছে, আমি কিনা শপিং করতেছি। আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও। মা তোমার ক্ষুধা লাগছে? চলো চলো আমার বাসায় চলো, আমি নিজের হাতে তোমাকে খাওয়াই। চলো মা, উঠো। যে মানুষটা তোমাকে অফিস থেকে ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, তুমি আবার তার কাছে যাইতে চাও মা? চাই, তুই আগে মা হ, তখন বুঝবি মায়ের কত জ্বালা। আর ওইটা তোর অফিস ছিল, হের লেগে মনে হয় আমার বাইর করে দিচ্ছে। বাসায় যখন যাবো না, তখন দেখবি ঠিকই আমার কাছে মাপ চাইব। যখন 2টা দিন ধরে তুমি রাস্তায় রাস্তায় ঘুরছিলা, তখন কোথায় ছিল তোমার পোলা? তোমাকে তো খুঁজে নাই। আবার তুমি সেই পোলার কাছেই যেতে চাও। তুই এত কথা কইতাছস কেন? তুই আমার তন্ময়ের বাসায় নিয়ে যাবি বাস। যে ভাই আমার মার গলা ধাক্কা দিয়ে তার অফিস থেকে বের করে দিছে, সে ভাইয়ের বাসায় আমি জীবনেও যাবো। রনি ওই মানুষটার বাসা চিনে, ও তোমারে দিয়ে আসবে। এখন যাও তো, রুমে যাও, আমি তেল নিয়ে আসতেছি, তোমার চুলে তেল দিয়ে দিব। কি করছো মাথাটার অবস্থা? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমার নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ যাও, এবার যাও। হায় রে মা, তোমার এই ভালোবাসার মূল্য যদি তোমার পোলা দিত।
আসছে তন্ময়? কি ব্যাপার? এই মহিলা আমার বাড়িতে কেন? উনি আমার বাড়িতে কি করে? আমি তন্ময়রে দেখতে আসছি। কতদিন পোলাটারে দেখি না, দেখার লেগে মনটা খুব ছটফট করতেছিল। তন্ময়, তুমি ওনাকে বাড়ি থেকে বের করে দাও। উনি যদি এই বাড়িতে থাকে না, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। ব্যাগটা গুছিয়ে এখানে চলে যাব। তুমি এটা কি কইতাছো বৌমা? আমি কি আমার পোলার কাছে আসতে পারুম না, ওর দেখতে পারুম না? নাটক শুরু করে দিছে এখানে আইসা। এতদিন হইছে আমি শহরে আসছি, কই আমার কথা তো একটাবারের জন্য মনে পড়ে নাই আমি বাইচে আছি নাকি মইরা গেছি? ও বুঝতে পারছি, পেটের খিদার টান লাগছে তো দরদ একেবারে উতলায় উঠছে না? তুই এটা কি কইতাছিস বাপ? আমি কেমনে খবর নিব? আমি কি মোবাইল চালাইতে পারি? থাক, আমার জ্ঞান দিতে হইব না, আমি ভালো বুঝি। তোমার বড় পোলা নিয়ে আসিলা না, তারা নিয়েই থাকো। এই বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। দেখো মা, এই বাড়ি থেকে চলে যাও, আমার বউ অনেক রাগ করছে। বাবা, তুই তোর বউর কথা শুনে আমার বাড়ি থেকে বাইর করে দিবি? মা হিসেবে কি তোর বাড়িতে কয়টা দিন থাকার অধিকার আমার নাই? ও আচ্ছা, এখন এই কথা। আর আমাদের যখন বাড়ি থেকে বের করে দিছিলেন তখন তখন এই কথা কোথায় ছিল? আমার জামাই কামাই খাইছেন আর আমাদেরই বাড়ি থেকে বের করে দিছেন। এখন আসছে নাটক করতে। বৌমা, আমি তোমার করে বাড়ি ঘরে দিইনি, তোমরা নিজেরাই বাড়ি ছেড়ে চলে আসছো। বরং আমি এটা কইতে পারি যে তুমি আমার পোলারে আমার কাছ থেকে দূরে সরাই দিছো। এত বড় অপমান! আমি থাকবো না এই বাড়িতে। তুমি কিছুই বলবে না, তাই না? আমি গেলাম ব্যাগ আনতে, আমি চলে যাব। তুমি যাও মানে? দেখো মা, গ্রামের বাড়িতে অনেক অশান্তি করছো, আমি ঠিক মতো মন দিয়ে সংসার করতে পারি নাই। এইখানে আসছো আবার অশান্তি করতে। একটু শান্তিতে থাকতে দাও, আল্লাহর দোহাই লাগে, আর অশান্তি করো না। আমি হাত জোর করতেছি মা, যাও এই বাড়ি থেকে বের হয়ে যাও। বুঝছি, এমনি বের হইবা না। আমার মা লাগবো না, আমার বউ লাগবো সংসার করতে। যাও বের হও। তোমাদের সাথে সম্পর্ক নাই বইলা ভাইবো না যে আমি আমার সম্পত্তির ভাগ ছেড়া দিব। আমি আমার সম্পত্তি কড়ায় গন্ডায় বুঝা নিব, কথাটা যাতে মনে থাকে। মা, এখানে যা হবার হয়েছে এগুলা গিয়ে বড় ভাইয়াকে বললো না, বললে দুই ভাইয়ের মধ্যে শুধু শুধু ঝামেলা হবে। ঠিক আছে মা, সাবধানে যেও। তুই ভালো থাকিস। হ্যালো তন্ময়, তুই কই ভাই? মা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি করছি। তুই যেখানেই থাকস তাড়াতাড়ি চলে আয়। আমি পারুম না, আমি ব্যস্ত আছি। মাইক থেকে অফিস তোর জরুরি হয়ে গেল, তুই এগুলি রেখা তাড়াতাড়ি হাসপাতালে আয় ভাই। আমি তোমার মতো গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াই না, কাজকর্ম করি। তোমার এটা বুঝতে হইব, বুঝছো? আমি এখন ব্যস্ত আছি, ফোন দিও না। ও তুই আসতে পারবি না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি এই যে হাসপাতালে মায়ের চিকিৎসা যা যা লাগে আমি সব দেখতেছি। শোন না, আমার হাতটা না খুব খালি, কোনোখান থেকে টাকা ম্যানেজ করতে পারি নাই। তুই তাহলে কয়টা টাকা পাঠা। ও এইটা হইতাছে আসল কথা, লাইনে চলে আসছো। মেইন কথা হইতাছে টাকা লাগবে। আমার কি 10-20টা গাছ আছে, ঝাঁকি দিমো টাকা পড়বো? কি শুরু করছে এগুলা? হ্যাঁ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তুমি কি বুঝবা? তোমার বলে তো লাভ নাই, তুমি তো কাজকর্ম করো না। পরিশ্রম করে দেখে টাকা পয়সা পাই, পরিশ্রম না করলে জীবনে টাকা দিত না, বুঝছো? ভাইরে,
আমি এখন খুব সিরিয়াস মুহূর্তের মধ্যে আছি, তোর সাথে এখন আমি ঝগড়া করতে পারবো না। তুই যা পারস, অল্প হোক বেশি হোক, তাড়াতাড়ি পাঠা, চিকিৎসা করা লাগবো। এই গাঞ্জা টাঞ্জা খাইছো নাকি? গাঞ্জার পিনিক যখন উঠে মানুষ টাকার জন্য পাগল হয়ে যায়, তুমি ঠিক তেমনটাই করতেছো আমার লগে। দেখ, তুই কিন্তু বেশি আকারে বিয়াদবি করে ফেলতেছস। তুই ভুলে যাইস না আমি তোর বড় ভাই। ভাই একটা ব্যবস্থা কর রে ভাই। এই খবরদার, একদম উঁচু গলা কথা কইবে না, কয়ে দিলাম। তেজ দেখাইতেছো আমার লগে। হ্যাঁ শোনো, তোমার লগে ফাও পেশাল পারার সময় আমার কাছে নাই, আমি ব্যস্ত আছি। ফোন রাখার, ফোন দিবা না। তন্ময় তন্ময় তন্ময়, কত বড় সাহস, গাঞ্জা খায় আমার ফোন দিছে। বৌমা, আম্মা আমার তন্ময় দেখতে ইচ্ছা করতেছে, তন্ময় একটু খবর দাও, আরে আইতে কো। আম্মা আপনি চিন্তা করেন না, আপনার বড় ছেলে খবর দিছে তন্ময়রে, তন্ময় এক্ষুনি চলে আইব, আপনি চিন্তা করেন না আম্মা। মা, তন্ময় তো ফোন ধরে না। তুমি খালি কও তন্ময় রাইনা দে, ওরে দেখতে চাই, এতবার করে ফোন দিতেছি, ও তো ফোন ধরতেছে না। শেষবারের মতো একবার চেষ্টা করি। ধরে না। হ্যাঁ বলো। ভাবি মার নাই ভাবি, ভাইজান আমাদের কারো কল রিসিভ করতেছে না, ভাইজানরা আসতে কও ভাবি। এই যাও, রেডি হও, গ্রামে যেতে হবে। গ্রামে যেতে হবে কেন? আমরা যাওয়ার আগে যদি কোনোভাবে লাশটা দাফন দিয়ে দেয় না, আমও যাবে, সালাও যাবে, বুঝছো? লাশ? কার লাশ? তোমার মায়ের। শোনো, তোমার ভাই কিন্তু চাইবে আমরা যাওয়ার আগেই লাশটা দাফন দিয়ে দিতে, কারণ আমরা যাওয়ার আগে যদি কোনোভাবে লাশ দাফন হয়ে যায়, তাহলে জায়গা সম্পত্তি তো সব তাদের হাতে চলে যাবে। তোমার ভাই ভাবি কিন্তু এই প্ল্যানই করবে। মা নাই? এত ইমোশনাল হওয়ার কিছু হয় না তন্ময়। ভাবো, মনে করো তোমার মা তোমাকে কিভাবে ঠকাইছে, ঠিক আছে? এত ইমোশনাল হওয়া যাবে না। শোনো, আগে বাড়িতে গিয়ে সুন্দরভাবে তুমি তোমার সম্পত্তির ভাগ স্ট্রংলি উদ্ধার করবা, বলবা আমার সম্পত্তির ভাগ আগে চাই, তারপর মায়ের লাশ দাফন হবে। তার আগে আমি লাশ দাফন দিতে দেবো না, বুঝতে পারছো? এটা কি ঠিক হইব? তোমার এই দুর্বলতার সুযোগই না সারা জীবন তারা নিয়ে গেছে। আরে বাবা, এখন তো স্ট্রং হও। এখন যদি স্ট্রং না হও না, নিজের হকের সবকিছু হারাবা। তোমার ভাই ভাবি তো এটাই চাইবে যেন তুমি যাওয়ার আগে লাশটা দাফন দেয়, তাতে তাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তুমি সবকিছু থেকে বঞ্চিত হবা। প্লিজ একটু স্ট্রং হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন যদি স্ট্রং না হও, আমরা কিন্তু পথে বসে যাব। মনে রেখো, তুমি তোমার সবকিছু হারাবে। তাই তুমি গিয়ে সোজা সাপটা বলবে, আমি আমার ভাগের সম্পত্তি নিব, তারপর মায়ের লাশ দাফন দিতে দেব। তুমি ঠিক কথা কইছো, তুমি যা কইবা আমি তাই করব। আগে আমি আমার হক চাই। এই তো, গুড বয়। যাও, এখন গিয়ে রেডি হও। প্রথম কথা হচ্ছে, আপনার বাবা মৃত আব্দুল কাদের সাহেব আপনাদের এই সম্পত্তিটি আসলে আপনার মা রোজিনা বেগমের নামে লিখে দিয়ে গেছে। সম্পত্তি পুরোটা লিখে দেওয়ার ব্যাপারটা আসলে আপনার বাবা গোপন রাখতে বলেছিল। গোপন রাখার কারণ হচ্ছে, আপনার বাবা মৌখিকভাবে বলে দিয়ে গেছে যে আপনার মাকে যেই সন্তান সবচাইতে বেশি ভালোবাসবে তাকেই যেন সম্পত্তিটা লিখে দেয়। সম্পত্তি আপনাদের মায়ের নামে লেখা আছে সেটা জানলে হয়তো আপনারা দুই ভাই আপনাদের মাকে মিথ্যা ভালোবাসতেন, এটা হয়তো আপনার বাবা চায় না, তাই হয়তো আপনার বাবা গোপন রাখতে চেয়েছিল। আপনাদের মা রোজিনা বেগম পুরো সম্পত্তিটি
তার ছোট মেয়ে তিন্নি আক্তারের নামে লিখে দিয়ে গেছে। এই হচ্ছে বাড়ির দলিল, এবং সে একটা চিঠি লিখে গেছে। এই চিঠিটা আমি পড়ছি। আমি আমার পুরো সম্পত্তি আমার মাইয়া তিন্নির নামে লেখা দিয়া যাইতেছি। তিন্নিরে বলবো, মারে আমার চিকিৎসার জন্য বাড়ির কিছুটা অংশ বিক্রি করতে হয়েছে, তোর সম্পত্তি কিছুটা খরচ হয়েছে, যদি তোর এই খরচের টাকা ফেরত প্রয়োজন হয় আমার বড় ছেলে সোহেল তোরে ফেরত দিয়ে দিবে। আর একটা কথা, আমার মেয়ে তিন্নিরে বলতে চাই, তোর বড় ভাই সোহেল রে থাকার একটু জায়গা করে দিস। তোর ভাইয়ের কিডনিতে সমস্যা, তাই ভারী কাজ করতে পারে না। আমার কোনো সম্পত্তি লাগবো না, এই বাড়িতে আমার বড় ভাই আর ভাবি থাকবো। তুই এখন এখানে দাঁড়িয়ে আসিস কেন? তোর বউরে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, যা বেরো, যা বেরো। তন্ময় সাহেব, আপনার মা এই চিঠিটা আপনাকে দিয়েছে। কে কথা কস না কেন? বলা কেডা? তন্ময় প্লিজ লেট মি এক্সপ্লেন। তোর এক্সপ্লেন খেতা এখন কিসের এক্সপ্লেন? হ্যাঁ, ঘরের ভিতরে হইয়া লাইট বন্ধ কইরা দুজন চিপকায় বসে রইছো, তো আমার এক্সপ্লেন করবি? কেডাই পোলা, কি চলতেছে এগুলা? তুই যখন যা কইছো তখন তাই শুনছি, আপনি এগুলো করে বেড়াইতেছস? কি হইছে? এই মদত কি করছি? করছি কি আমি? আরে তুই আমার লাইফে আসার আগে থেকে না ও আমার লাইফে। তুই তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতে লাফাইতে আমার জীবনে চলে আসছিস, বিয়ে করে নিলে আমাকে। আমার বাবা সুন্দর মতো তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। আমি না চাইছিলাম বাসর রাতে তোকে বিষ খেয়ে মাইরা ফেলতে, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম তোর অনেক সম্পত্তি। তাই আমি ভাবলাম তোকে খালি খালি মেরে ফেলবো কেন, আগে তোর কাছ থেকে আমি তোর সম্পত্তিগুলো হাতাই না, তারপর তোকে মেরে ফেলবো। কিন্তু তুই তো একটা লুজার, না পারলি নিজের ভাগের সম্পত্তিটা নিজের করে নিতে। এখন তোর সাথে থেকে আমি কি করব? হ্যাঁ, কি করব আমি তোর সাথে? কি কইতাছো তুমি? কি কইতাছো? হ্যাঁ, তুমি যখন যা কইছো তখন আমি তাই শুনছি। তোমার জন্য আমি আমার মাল্লা খারাপ ব্যবহার করছি, তোমার লাগি আমি আমার পরিবার ছাড়ছি, আর তুমি কি কইতাছো? হ্যাঁ, কি করছিস আমার জন্য? করছিসটা কি? কিছুই করতে পারিস নাই, এখন আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস। বুঝতে পারছিস তুই তো একটা রাস্তার ফকির। আমার বাড়ি থেকে বের হ, আমার বাড়ির আশেপাশে যেন আমি তোকে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তোকে মেরে হাত পা ভেঙে তোর হাতে ধরাই দেবো, বুঝতে পারছিস? শোন, মেরুদণ্ডহীন পুরুষের সাথে না কোনো নারী থাকতে চায় না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? ওকে বের করে দাও। বাবা তন্ময়, বাজান রে, তোমার উপর আমার রাগ, ক্ষোভ, অভিযোগ কোনো কিছুই নেই। আমি তোমারে মাফ করে দিছি বাজান, কারণ আমি তোমারে মাফ না করলে আল্লাহও তোমারে মাফ করবো না। আল্লাহ তোমারে শাস্তি দিব, এটা আমি সহ্য করতে পারব না বাজান। শেষ দিনগুলোতে তোমার মুখটা আমার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু তুমি আসো না। মনটা ছটফট করছে, মনে হয়েছে মরণের আগে একবার যদি তোমার মুখটা দেখতে পারতাম। তোমার অনেক ফোন দিছি, তুমি আসো নাই বাঁচান। আমি আল্লাহর কাছে দোয়া করছি বাঁচান, তোমার পোলা জানি তোমারে আমার মতন করে কষ্ট না দেয়, তোমার পোলা যেন তোমারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে না দেয়। আমি দোয়া করছি বাঁচান, তুমি সারা জীবন তোমার বউ নিয়ে ভালো থেকো। তোমার মা তোমারে মাফ করে দিচ্ছে বাঁচান।